আসসালামু আলাইকুম। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে পার্টি। তাহলে আপনার প্রথমত লাগবে এখানে কি পক্ষ। একটা মানুষ লাগবে আমার একটা মামলা করতে গেলে পক্ষটা লাগবে। হ্যাঁ, তাহলে এখন পক্ষ বিভিন্ন প্রকারের থাকতে পারে, একটা বাদী একটা বিবাদী। আমরা স্বাভাবিকভাবে এটাই জানি যে পক্ষ আরও আছে, আরও বিভিন্ন রকমের পক্ষ আছে। তো ফার্স্ট যে বিষয়টা, পক্ষ কিভাবে চিনবেন এবং একটা মামলায় আপনি কতজনকে পক্ষ করতে পারবেন বা কাদেরকে আপনি বিবাদীতে শ্রেণীতে নিয়ে যাবেন, কাদেরকে আপনি বাদী শ্রেণীতে নিয়ে যাবেন, আবার যাদের প্রতি কোনো দাবি দাওয়া নাই কিন্তু তাদেরকেও আপনি এখানে মামলায় পক্ষ করবেন কিনা, সে বিষয়গুলো সব এভরিথিং বলা হয়েছে অর্ডার 1। তো অর্ডার 1টা একটু ভালো করে দেখতে হবে, কারণ সিপিসিতে যত রকমের পক্ষ সংক্রান্ত বিষয় আছে সবগুলো শুধু অর্ডার 1ই। সো অর্ডার 1 যদি আপনি ভালো করে বুঝেন, পক্ষ সম্পর্কে বিষয়গুলো আপনার বেসিক যে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন বেসিক জিনিসটা ক্লিয়ার করার জন্য। বেসিক যদি ক্লিয়ার করতে পারেন বাকি সব পারবেন। হ্যাঁ, এবং বেসিক যদি ক্লিয়ার না থাকে আপনি জটিল বিষয়গুলো সমাধান করতে পারবেন না। তো প্রথমত আসেন অর্ডার 1, রুল 1। অর্ডার 1 রুল 1 এর সাথে আপনাদেরকে 4টা রুল একসাথে পড়তে হবে। আমি জিনিসগুলোকে সংক্ষিপ্ত করতেছি কারণ অর্ডারগুলো বিশাল বিশাল, আর সিপিসিকে যদি আপনি একটু সামারি করে পড়লে আরো ভালো লাগে আর কি। হ্যাঁ, বিশাল সাবজেক্ট। তো এখন এই অর্ডার 1 এর রুল 1 এর সাথে আপনাকে আরো কয়েকটা রুল একসাথে পড়তে হবে। পড়লে তখন আপনি রুল 1টা বুঝতে পারবেন এবং অন্যান্য রুলগুলো সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি, অর্ডার 1 এর সাথে রুল 1 এর সাথে রুল 3, তারপর রুল 9, তারপর হচ্ছে রুল 13। তাহলে কি কি বললাম? 1, 3, 9, 13। 1, 3, 9, 13, 4টা রুল। আচ্ছা, প্রথমত আসেন 1 এ বলতেছে who may be joined as plaintiff। আবার বলছি who may be joined as plaintiff। কে বাদী হিসেবে যুক্ত হতে পারবে। বাংলায় হচ্ছে কি, কে বাদী হিসেবে যুক্ত হতে পারবে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, আপনারা তো পড়ায় করে আসছেন, পড়েন, জানেন হোয়াট ইজ প্লেন্টিফ? বল। যে পক্ষ মামলা দায়ের করে। আচ্ছা, একটা পাইলাম আনসার। আচ্ছা, তারপর আরো বলেন, আপনারা তো এখানে অনেক জ্ঞানীরা বসে আছেন। 4, 7 এবং শর্ত আছে। আচ্ছা, এটাও একটা সংখ্যা পাইলাম। এটা বের হচ্ছে তো, নতুন নতুন আসার ভিডিও বের হচ্ছে। আসেন বলেন, যিনি মামলা দায়ের করেন, এই যে 3টা পাইলাম। তারপর হ্যাঁ, বিরোধী পক্ষ বলি না, বলছি হোয়াট ইজ প্লেন্টিফ, বাদীকে। বা বাদী বলতে আপনি কি বুঝেন? তাহলে 3টে সংখ্যা পাইলাম। জেতার অধিকার যিনি প্রতিকার দাবি করেন। আচ্ছা, এটাও একটা পাইলাম। 4টা পাইলাম। হ্যাঁ, সংক্ষুব্ধ পক্ষ। আচ্ছা, 5টা পাইলাম। আর মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে যিনি প্রতিকার চান, তাহলে কয়টা পাইলাম? 6টা পেয়ে গেলাম। দেখেন তো। হ্যাঁ, এই যে আপনারা লিখেন, যারা লিখবেন আপনারা তো চাইলে এগুলো লিখেও রাখতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু যেগুলো 6টা বলছেন অল আর কারেক্ট, একটাও বাইরে না। হ্যাঁ, যদি যারা বলছেন তাদের নাম তো আমি আর জানি না, হয়তো আপনি ওখানে মনীষী হিসেবে ওনাদের নামও করে দিতে পারবেন যারা বলছেন। যাই হোক, ওনারা কোনো মনীষী না। হ্যাঁ, ওনারা অনেক চিন্তা ভাবনা করে আনসারগুলো তো দিয়েছে। আমি তো ওনাদেরকে একটা বাহবা দিতেই পারি, অনেক কষ্ট করে আনসারগুলো দিয়েছে। তো যাই হোক, যারা যারা মনীষীরা এই কথাগুলো বলেছেন তাদেরকে ধন্যবাদ। আর এখানে মূলত কথা হচ্ছে ঘুরে ফিরে একটাই কথা, প্লেন্টিফ বলতে আমরা বুঝি যিনি
প্রতিকার দাবি করেন, যিনি অধিকার চান, যার অধিকার লঙ্ঘন হয়েছে বা যিনি অধিকার চান বা যার কোনো প্রতিকারের দরকার, সেই পক্ষকেই আমরা বলে থাকি বাদী। সিম্পল বিষয়। এটা আপনি আপনার মনের ভাষায় লিখতে পারেন। এটা ল ইজ কমন সেন্স একটা কথা আছে, হ্যাঁ, কমন সেন্স নাই বলেই তো ল। ল মানে কি? ল হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ কমন সেন্স। রাস্তায় আবর্জনা ফেলবেন না, ইজ কমন সেন্স না? কিন্তু তারপর আমরা ফেলি, এই জন্য আইন। এই জন্যই কি আইন। ঠিক তেমনি আপনার এই বাদী কাকে বলে, এটার জন্য আপনাকে বিভিন্ন এত বড় বড় বই পড়ার দরকার নাই। আপনার ব্রেইনে কি আছে, আপনি কি মনে করেন, এই বাদী বলতে আপনি কি বুঝেন, সেটা লিখলেও আপনি মোটামুটি নাম্বার পাবেন। সেটা লিখলেও আপনি মোটামুটি নাম্বার পাবেন। রিটেনে যে মনীষীর নাম লিখতে হবে সেটাও দরকার নাই। হ্যাঁ, আপনি আপনার সিম্পল সেন্টেন্স আপনি লিখে ফেলবেন সুন্দর করে। যিনি সংক্ষুব্ধ পক্ষ, যিনি প্রতিকার দাবি করেন, তাকে আমরা বাদী হিসেবে চিনি। ক্লিয়ার? তাহলে বাদীকে বুঝতে পারলাম। এবার আসেন বিবাদীকে। হোয়াট ইজ ডিফেন্ড? উল্টা করেন না, যার বিরুদ্ধে প্রতিকার দাবি করা হবে। উল্টা করলে এবারে জাস্ট করে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিবেন। যার বিরুদ্ধে প্রতিকার দাবি করা হবে, যার বিরুদ্ধে আমি অধিকার দাবি করি, সেই হচ্ছে কি বিবাদ। বুঝতে পারছেন? এগুলোর জন্য আপনাকে রাত দিন পড়ালেখার দরকার নাই তো, হ্যাঁ, নোট সংগ্রহ করারও দরকার নাই। এগুলো আপনি নিজে নিজেও পারবেন। তাহলে হোয়াট ইজ প্লেন্টিভ এন্ড হোয়াট ইজ ডিফেন্ডেন্ট, এই জিনিসগুলো আমরা পেলাম। এখন রুল 1 এ বলতেছে হু মে বি জয়েন্ট অ্যাজ প্লেন্টিভ, কে বাদী হিসাবে যুক্ত হতে পারে। তাহলে এই রুলটা বুঝার আগে বুঝতে হবে এখানে জয়েন্টের কথা বলতেছে। যারা একমাত্র বাদী হয়ে মামলা করতে পারে না, অনলি 1% মামলা করতে পারে কি পারবে কিনা, তাদেরকে আমরা কি বলি? সোল প্লেন্টিভ। মানে বাংলায় হচ্ছে একমাত্র বাদী, ইংলিশে আমরা যেটা বলি সোল প্লেন্টিভ। ঠিক আছে? কিন্তু যখন একের অধিক মানুষ বাদী হয়ে মামলা করে, তখন এই রুল 1টা ফলো করতে হবে। অর্থাৎ আপনারা 5 জন মিলে মামলা করতে চাচ্ছেন, 5 জন মিলে। এখন আসলে 5 জন মিলে মামলা করতে পারবেন না। অর্থাৎ আপনার সাথে আরো অতিরিক্ত যারা 4 জন আছে, ওরা আপনার সাথে এক হয়ে একই মামলা করতে পারবে না, এক মামলায় আসতে পারবে কিনা বাদী হয়ে। তখন আপনাকে রুল 1টা ফলো করতে হবে। এখানে 2টা সূত্র আছে। 2টা সূত্র যদি আপনার কনফার্ম হয়, অর্থাৎ পরিপূর্ণ হয়, দেন আপনি বাদী হয়ে একসাথে হয়ে মামলা করতে পারবেন। 2টা সূত্র কি কি আমি লিখে দিচ্ছি, একটু লিখে। দেখেন, আপনি কোনো মামলায় যখন একের অধিক ব্যক্তিকে
বাদী হিসেবে যুক্ত করতে চান তখন আপনাকে এই সূত্রটা ফুলফিল হতে হবে। দেন আপনি একের অধিক ব্যক্তিকে যুক্ত করে বাদী করে মামলা করতে পারবেন। একাধিক ব্যক্তিকে, আমি দেখা যাচ্ছে না, আমি বলতেছি, হ্যাঁ বলে দিচ্ছি, দেখা যাচ্ছে না পিছনে না। এক নাম্বার হচ্ছে রাইট টু রিলিফ arises out of same act or transaction, এক নাম্বারটা, ঠিক আছে। তারপর দুই নাম্বারটা দেখেন, if such person brought separate suits, any common question of law or fact would arise, any common question of law or fact would arise, ঠিক আছে। তাহলে এখানে দুইটা আপনার ফর্মুলা আছে, যে দুইটা আপনাকে অবশ্যই পালন হতে হবে, একটা বাদ গেলে হবে না, দুইটাই হতে হবে। কারণ মাঝখানে একটা এন্ড আছে, এন্ড, বুঝছেন? এন্ড থাকলে আপনি চয়েস করার ক্ষমতা নাই, দুইটাই পালন করতে হবে। এন্ড এবং অরের ইন্টারপ্রিটেশন আপনারা জানেন। অর থাকলে আপনার চয়েস করার ক্ষমতা আছে, আপনি 1ও নিতে পারেন, চাইলে 10ও নিতে পারেন, এই তো অর আছে। আর যদি এন্ড থাকে আপনাকে সব পালন করতে হবে, কোনো কিছু বাদ দিতে পারবেন না। ক্লিয়ার? এখানে এন্ড যেহেতু আছে আপনাকে দুটোই পালন করতে হবে, দুটোই অবশ্যই পালন হলে আপনি একাধিক ব্যক্তির বাদী হয়ে মামলা করতে পারবেন। এখন আসেন, আমি এই সূত্রগুলো আপনাকে আগে প্রথমে বলি। বলা হচ্ছে রাইট টু রিলিফ। আমি কিছুক্ষণ আগেই বললাম হোয়াট ইজ প্লেন্টিফ, বলছি না? তাহলে কি বলছিলাম? সংজ্ঞাতে যিনি প্রতিকার দাবি করেন, বলছি না? ঠিক তেমনি দেখেন তো এখানে কি বলতেছে, রাইট টু রিলিফ, অর্থাৎ প্রতিকারের যে অধিকার, প্রতিকারের যে অধিকারটা। এরাইজেস আউট, এরাইজেস আউট মানে কি? উদ্ভূত হয়, উদ্ভূত হয়। কিসের থেকে উদ্ভূত হচ্ছে দেখেন তো, বলতেছে সেম অ্যাক্ট অর সেম ট্রানজাকশন। এখানে দেখেন অ্যাক্ট মানে এখানে আবার আইন মনে করিয়েন না, বুঝছেন? এখানে কাজ বুঝাচ্ছে। আবার এটাকে যদি আমি এভাবে লিখি SET.T, তখন এটা আইন হবে, বুঝছেন? আর যখন এটাকে ছোট হাতের অক্ষর দিয়ে লিখবেন এটা তখন হয়ে যাবে কাজ বা কার্য, আমরা যেটা বলি। তাহলে দেখেন রাইট টু রিলিফ, যে রিলিফটা আপনি দাবি করতেছেন সেই রিলিফটা যদি একই কাজ বা একই লেনদেন থেকে কি হয়, উদ্ভূত হয়। এতটুকু বুঝছেন? তারপরে বলতেছে দেখেন সেকেন্ড লাইনে, ইফ, যদি বলতেছে, যদি সাস পারসন মানে কি? ওই একের অধিক ব্যক্তি যারা আছে তারা প্রত্যেকে যদি সাস পারসন ব্রড সেপারেট সুটস, অর্থাৎ তারা যদি প্রত্যেকে একটা আলাদা আলাদা মামলা করে, মনে করো না 5 জন মিলে একটা মামলা করার কথা, এখন এই 5 জন যদি আলাদা আলাদা মামলা করে ব্রড সেপারেট সুটস, তখন কমা দিছে, কমা দিয়ে বলতেছে এনি কমন কোয়েশ্চন অফ ল অর ফ্যাক্ট উড অ্যারাইজ। ওই আলাদা আলাদা মামলায় একই ঘটনা উদ্ভব হবে না, একই ঘটনা একই আইন উদ্ভব হবে না। এখন একটা উদাহরণ দিলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন, মনে করেন এ বি সি এই তিনজনে মিলে একটা বিজনেস করতেছে। কি করতেছে? বিজনেস। এই ধরনের বিজনেসকে আমরা সাধারণত কি ধরনের বিজনেস বলে থাকি? পার্টনারশিপ বিজনেস, তাই না? পার্টনারশিপ বিজনেস। আচ্ছা, পার্টনারশিপ বিজনেসে সকলের দায় সমান নাকি ভিন্ন ভিন্ন? যৌথ দায়, তাই না? জয়েন্ট লায়াবিলিটি। লাভ হলো লাভ, লায়াবিলিটি হলো লায়াবিলিটি। তাহলে এই এ বি এবং সি তারা যেহেতু বিজনেস করতেছে, বিজনেসের মধ্যে দেনা পাওনা থাকবে, ওখানে বাকিতে লেনদেন থাকবে, দেনা পাওনা থাকবে। তারা ডি এর কাছ থেকে টাকা পায় ব্যবসায়িক সূত্রে। কার কাছ থেকে টাকা পায়? ডি এর কাছ থেকে। ডি এর কাছ থেকে সাপোজ মনে করে তারা 10 লক্ষ টাকা পায়। এখন এই টাকাটা সে দিচ্ছে না, কে দিচ্ছে না? ডি। এখন কি করতে হবে? মামলা করতে হবে না? আচ্ছা, এবার সূত্রটা মিলান। প্রশ্ন আসতেছে মামলাটা কি এ বি সি একসাথে হয়ে মামলা করতে পারবে নাকি তাদেরকে আলাদা আলাদা মামলা করতে হবে? প্রশ্ন আসতেছে আগে কেন? এখন একসাথে মামলা করতে গেলে
আপনি যদি বলেন যে না একসাথে মামলা করতে হবে, তাহলে আপনাকে রুল 1 ফলো করতে হবে। রুল 1 এ কি সূত্র দিছে? দুটো সূত্র দিছে, রাইট টু রিলিফ আর হচ্ছে ইফ সাবমিট করে। এখন সূত্রটা মিলান তো দেখেন। রাইট টু রিলিফ, তাদের রিলিফ কি 10 লক্ষ টাকা উদ্ধার করা, এটা হচ্ছে তাদের রিলিফ। কি বলতেছে? অ্যারাইজেস আউট অফ সেম অ্যাক্ট অর ট্রানজাকশন। দেখেন এই যে 10 লক্ষ টাকাটা তারা কি ট্রানজাকশনে পাচ্ছে? ডি এর কাছ থেকে একটা ট্রানজাকশন হয়েছে। কি ট্রানজাকশন? সাপোজ মনে করেন ডি এর কাছ থেকে, ডি তাদের কাছ থেকে গম ক্রয় করছে, গম আছে না, হ্যাঁ, অথবা ময়দা, আটা, ময়দা এগুলো কি করছে তার কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু টাকাটা সে দেয় নাই, 10 লক্ষ টাকা দেয় নাই। তাহলে এই মানুষগুলো যদি এই এ বি সি তারা যদি আলাদা আলাদা মামলা করে, তাদের মামলায় ফ্যাক্ট কি থাকবে? 10 লাখ টাকা। তাহলে সেম ফ্যাক্ট হবে না? হবে কিনা? তাহলে সেম ফ্যাক্ট যখন হচ্ছে, তাহলে তাদের লেনদেনটা সেম অ্যাক্টে সেম ট্রানজাকশন না, তখন আলাদা আলাদা মামলা করার কোনো দরকার আছে? তখন তারা কি করতে পারবে? একসাথে হয়ে মামলা করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু ভিন্ন উদাহরণ দিলে ওই উদাহরণটা আবার ক্লিয়ার হবে। দেখেন সাপোজ মনে করেন এখানে 10 লাখ টাকা ডি এর কাছ থেকে পায়, ক্লিয়ার? এর মধ্যে এই মিস্টার এ ডি এর কাছ থেকে 5 লাখ টাকাও পায়। কার কাছ থেকে? ডি এর কাছ থেকে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকাটা একটু ভিন্ন আছে। কি? 5 লক্ষ টাকা ডি তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য 5 লক্ষ টাকা কি নিছে? ধার নিছে। খেয়াল করেন, হ্যাঁ। এখন এই 5 লক্ষ টাকাটা উদ্ধার করতে চায়, 10 লক্ষ টাকার সাথে কার সাথে 5 লক্ষ টাকাটা উদ্ধার করতে চায়। আমি এই উদাহরণটা কেন দিচ্ছি? উপরের এই সেম একটা ট্রানজাকশনটা ক্লিয়ার হওয়ার জন্য। এখন আসে আবার সূত্র মিলান। এই 5 লক্ষ টাকা আর এই 10 লক্ষ টাকা দুটো ট্রানজাকশন একই কিনা? কেন একই না? ওটা হচ্ছে তাদের লেনদেন, এটি ব্যবসার লেনদেন, তাই না? আর যেটা 5 লক্ষ টাকা এটা হচ্ছে তার পার্সোনালি অনেকে টাকা চাইতে পারে না, হ্যাঁ? তো পার্সোনাল বিষয় কি আপনার ব্যবসায়িক বিষয়ে আসবে? আপনি পার্সোনালি কাউকে 5 লাখ টাকা দিচ্ছেন, এখন সেটা কি বলবেন আপনি এটা ব্যবসায়িক ভাবে দিচ্ছেন? পার্সোনালি অনেকে বন্ধু বান্ধবকে টাকা দান দিতে পারে, আমার ব্যবসায়িক চাইতে ভিন্ন। তাহলে এখন আপনি এই 10 লাখ টাকার সাথে যদি 5 লাখ টাকা উদ্ধার করতে চান, তাহলে 5 লাখ টাকা উদ্ধার করতে পারবেন না। কেননা আপনার এই লেনদেনটা সেম ট্রানজাকশনের মধ্যে পড়ে না। তখন আপনাকে কি করতে হবে? এই 5 লাখ টাকার জন্য আলাদা মামলা করতে হবে। কেন? আপনার ফ্যাক্টটা কি হচ্ছে? ভিন্ন। জিনিসটা বুঝতে পারছেন? ফ্যাক্ট কি হচ্ছে? ভিন্ন। সেজন্য আপনাকে আলাদা মামলা করতে হবে। কিসের জন্য? 5 লক্ষ টাকা জন্য। বাট ওই 10 লক্ষ টাকার জন্য আপনারা তিনজনে মিলে একসঙ্গে হয়ে একটা মামলা দায়ের করতে পারবেন, যেহেতু ওই 10 লক্ষ টাকাটা একই ট্রানজাকশনে আপনারা সেটা কি করতেছেন? দাবি করতেছেন। হ্যাঁ, যদি ট্রানজাকশন ভিন্ন হয়, যেমন মনে করেন এ বি সি তাদের বিজনেস হচ্ছে কিসের বিজনেস? মনে করেন ফাস্ট ফুডের বিজনেস। খেয়াল করেন, কিসের বিজনেস? ফাস্ট ফুডের বিজনেস। তারা একটা এবিসি রেস্টুরেন্ট দিছে, হ্যাঁ, এবিসি রেস্টুরেন্ট দিছে, ওই রেস্টুরেন্টের বিজনেস। ওই রেস্টুরেন্টের পারপাসে তারা ডি এর কাছ থেকে 10 লাখ টাকা পায়। হ্যাঁ, সাপোজ মনে করেন ডি তাদের কাছ থেকে খাবার নিয়ে গেছে, কিন্তু টাকাটা পেমেন্ট করে নাই, 10 লাখ টাকা পায়। কিন্তু আবার ডি আলাদা একটা বিজনেস করে, হ্যাঁ, ডি আলাদা একটা কিসের বিজনেস করে? মনে করেন সে মুরগির বিজনেস করে, মুরগি সাপ্লাই দেয়। ডি ওর কাছ থেকে কি নিছে? মুরগি নিছে। ওখানেও প্রায় 1 লক্ষ টাকা কি আছে? তার বাকি আছে। এখন আমাকে বলেন, দুটো একসাথে করে আমি মামলা করতে পারবো না? কেন? এখানে ব্যবসায়িক না, লেনদেন তো পার্সোনাল না, লেনদেন। এইখানে লেনদেনটা দেখতে হবে যে আমরা তিনজন যে ব্যবসাটা করি ওই লেনদেনের মধ্যে কিনা। বাট আপনি আলাদা বিজনেস করতে পারবেন না, হ্যাঁ, তাহলে আলাদা বিজনেস করতে হলে আমার ওই বিজনেসের সাথে এই বিজনেসটা এক না। এটা হচ্ছে আমার পার্সোনাল বিজনেস। অনেকে আবার পার্সোনাল বিজনেস করে, তাহলে পার্সোনাল বিজনেসের বিষয়টা আপনি এখানে কি করতে পারবেন না, আনতে পারবেন না। কেন? যেহেতু সেম ট্রানজাকশনের মধ্যে পড়তেছে, এটা আলাদা ট্রানজাকশন হয়েছে। আলাদা ট্রানজাকশন যখন হবে, মনে রাখবেন আপনার সাথে কোনো ব্যক্তি যখন আলাদা কোনো ট্রানজাকশন হবে, সেটার জন্য আপনাকে আলাদাভাবে রিলিফ চাইতে হবে, একসাথে রিলিফ চাইতে পারবেন। ক্লিয়ার? তাহলে হু জয়েন্ট অ্যাজ প্লেন্টিফ, অর্থাৎ বাদী হিসেবে কারা জয়েন হতে পারবে সেটাকে বুঝতে পারছেন?
হ্যাঁ, সেম জিনিস ডিফেন্ডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। রুল 3, সেম জিনিস ডিফেন্ডেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ এখানে রিলিফ কার বিরুদ্ধে চাইতে পারবে, আমরা এখানে রিলিফ চাইতেছি, আর ডিফেন্ডেন্টের হলে কি হবে, বিরুদ্ধে হয়ে যাবে। অর্থাৎ কার বিরুদ্ধে আপনি রিলিফ চাইতে পারবেন। ক্লিয়ার? অর্থাৎ কাদেরকে আপনি একাধিক বিবাদী হিসেবে যুক্ত করতে পারবেন, যাদের বিরুদ্ধে আপনি রিলিফ চাইতে পারবেন। ক্লিয়ার? মনে করেন একটা উদাহরণ দিয়ে বলি, এখানে এটার সাথে বলি, ডি এর সাথে মনে করেন ইও জড়িত আছে, এফ ও জড়িত আছে একই বিজনেসে। হ্যাঁ, তাহলে তারাও মনে করেন পার্টনারশিপ বিজনেস, তারাও কি পার্টনারশিপ বিজনেস। তো আপনি কি তাদের প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা করবেন? বলেন, একটা মামলা করতে পারতেছেন না। তাহলে এটা কোন সূত্রটা ফলো করতেছে? ওই সেম সূত্রটা, রুল 3। আর পড়াইতে হবে রুল 3। তাহলে 1 গেল, 3 গেল। আচ্ছা, 1 আর 3 যাওয়ার পর এখন আসেন misjoinder and non-joinder of parties, rule 9। বাট আমি রুল 9 এখন যাব না, কারণ রুল 9 পড়ার আগে আপনাদেরকে একটা জিনিস খেয়াল, মানে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে পার্টি কত প্রকার। আমরা পার্টি পাইলাম, কয় পাইলাম, কয় প্রকার পাইলাম এতক্ষণ পর্যন্ত যা আমি ওয়াচ করছি। এর বাইরে আরেকজন আছে, উনি কে? আদালত। আদালত পার্টি হতে পারে। আদালত যদি আমাকে রং ডিগ্রি দেয়, আমি তখন ওই ডিগ্রির বিরুদ্ধে যদি মামলা করি, অবশ্যই ওখানে আদালতকে আমি পক্ষ করবো। তখন হাইকোর্টে তো আদালতকে পক্ষ করবো, হাইকোর্টে যে রিট হয়, হ্যাঁ, ওখানে দেখবেন আদালতকে পক্ষ করবে। তারপর ওয়াশম্যান হয়, সেই ওয়াশম্যানগুলো তো দেখবেন আদালতকে পক্ষ করে। আদালতও বিবাদী হতে পারে, এটা কোনো বিষয়। হ্যাঁ, এর বাইরে আমি বাদী এবং বিবাদীর বাইরে আর কাকে পক্ষ করতে পারি? আর কেউ পক্ষ আছে কিনা? ছাগলের কোনো 3 নম্বর বাচ্চা আছে কিনা? হ্যাঁ, সাক্ষী, সাক্ষী, সাক্ষী হতে পারে। একটা মামলা অবশ্যই সাক্ষী রাখবেন। হ্যাঁ, রিসিভার নাই, বর্তমানে নাই। আচ্ছা, এরা হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আরো আসবে, আরো অনেক কিছু বের হবে। বলেন, প্রতিনিধি, মোকাবিলা বিবাদী। আচ্ছা, আর কেউ, আর কেউ আছেন? মানে মনে আছে, বুক ফেটে যাচ্ছে, বলতে পারছেন, বলে দেন। অনেকে এটা আমারও অভ্যাস, বুক ফেটে যায়, বলতে পারি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, লয়ার হতে পারে, লয়ারও পক্ষ হতে পারে, কোনো বিষয় না। লয়ার ওরা মানুষ, তো ওরা ফেরেশতা নয়। দেখেন, যারা বলছেন তাদেরকে ধন্যবাদ, তারা ভুল বলেন নাই, সঠিকটাই বলছেন, ওরাও পক্ষ। বাট ওই যে মোকাবিলা বিবাদী, একজন বিবাদী আছেন, ওটাকে আমরা বাংলায় ইংলিশে বলি প্রফর্মা ডিফেন্ডেন্ট। ওটার নাম হচ্ছে এই পিছনে দেখা যায়, হ্যাঁ, দেখেন না, পরে এগুলো পরে আসলে এরকম হবে। যারা একটু আমার মতো শর্ট, সামনে চলে আসবে, বুঝছেন? হ্যাঁ, পিছনে আপনারা কেমনে দেখবেন আমারে বলুন তো? চশমা দিয়ে না দেখলেও তো এখন কি হবে? ওই গত ক্লাসেও বলছি, কম মোবাইল কম ইউজ করবেন, বুঝছেন? রাতভর মোবাইল ইউজ করলে তো এরকম হবে, শব্দ শব্দ হবে। আচ্ছা, এখন আপনার প্রফর্মা ডিফেন্ডেন্ট, বাংলা হচ্ছে আপনার মোকাবিলা বা মোকাবেলা, যেটাই বলেন না কেন, মোকাবিলা বিবাদ। এই কি হুইজ প্রফর্মা ডিফেন্ডেন্ট, উনি কে? এটা একটু ক্লিয়ার করতে হবে, কারণ এটা অর্ডার 1-এ নাই, কিন্তু আপনারা এটা ফেস করবেন। দেখেন, আমরা বাদী বিবাদীকে যুক্ত করি, আমি প্রতিকার চাচ্ছি আর যার বিরুদ্ধে প্রতিকার চাচ্ছি, এই কারণে আমরা বাদী এবং বিবাদী দুজনকে করি।
কিন্তু প্রফর্মা ডিফেন্ডেন্টকে কেন করা হয় বা কেন তাকে রাখা হয়? বাংলাদেশের 95% মামলায় এই প্রফর্মা ডিফেন্ডেন্ট থাকে। হোয়াই, কেন? বা আগে বুঝতে হবে প্রফর্মা ডিফেন্ডেন্টের কে। সেটা হচ্ছে যার বিরুদ্ধে আমার কোনো দাবি দেওয়া নাই। এক ফার্স্ট অফ অল, যার বিরুদ্ধে আমার কোনো দাবি দেওয়া নাই, কিন্তু মামলাটা মানে আমি যে মামলাটা করেছি সেই মামলাটা সুষ্ঠুভাবে প্রমাণের স্বার্থে তাকে মামলায় রাখা হয়েছে। সুষ্ঠুভাবে প্রমাণের স্বার্থে তাকে মামলায় রাখা হয়েছে। এখন দেখেন, আপনি যার বিরুদ্ধে কোনো প্রতিকার চাচ্ছেনই না, কিন্তু তাকে আবার মামলায় রাখতেছেন কেন? ফার্স্ট অফ অল দেখেন, আমরা যখন কোনো একটা চুক্তি করি বা দলিল করি, সেখানে আমরা সাক্ষী রাখি কিনা? কেন রাখি বলেন তো? না রাখলে কি হবে না? সব তো নিয়ে ভবিষ্যৎ প্রমাণের সাথে। আচ্ছা, দুইটা পাইলাম, ন্যায় বিচার আর একটা হলো ভবিষ্যৎ প্রমাণ। আর কেউ গ্রহণযোগ্যতার কারণে, এটাও একটা বিষয়, এটাও একটা পয়েন্ট। তারপর তিনটা পাইলাম, হ্যাঁ, ক্রেডিবিলিটি, হ্যাঁ, ওটাও পাইলাম প্রমাণ হিসাবে ব্যবহার করার জন্য, হ্যাঁ, ওটাও পাইলাম। যা বলছে এভরিথিং ইজ কারেক্ট, ধন্যবাদ। বাট আমরা এখানে রাখার কারণটা কি? কারণ হচ্ছে দেখেন, যিনি সাক্ষী আছে, মনে করেন আপনি কাউকে 10 লাখ টাকা দিচ্ছেন, তো এখন আপনি সিকিউরিটি হিসেবে তাকে বলতেছেন তুমি একটা স্ট্যাম্পে লিখে দাও এই টাকাটা আমি তোমাকে 10 লাখ টাকা তোমাকে দিয়েছি এবং তুমি এটা আগামী 5 মাস পরে আমাকে ফেরত দিবে। হ্যাঁ, আপনি এটা স্ট্যাম্পে কি করছেন? কাগজ করছেন, হ্যাঁ, লেখালেখি করছেন এবং ওখানে সাক্ষী হিসেবে মিস্টার করিম, মিস্টার রহিম, মিস্টার জসিমকে সাক্ষী হিসেবে রাখছেন। এখন মনে করেন মিস্টার এক্স এই টাকাটা ফেরত দেয়নি। এখন আপনি টাকাটা কি মিস্টার করিমের কাছ থেকে খুঁজবেন, মিস্টার রহিমের কাছ থেকে খুঁজবেন, মিস্টার জসিমের কাছ থেকে খুঁজবেন, যারা ওই কন্ট্রাক্টে বা ওই চুক্তিতে যারা সাক্ষী হিসেবে ছিল তাদের কাছ থেকে খুঁজবেন টাকাটা? কেন? তারা যে ওখানে আছে না, ওদের কাছ থেকে খুঁজলে কি সমস্যা হবে? তারা ওদেরকে কেন রাখছে? ওই যে মিস্টার এক্স, সে যদি বলে আমি তোমার কাছ থেকে তো কোনো টাকা পয়সা নিইনি, অস্বীকার করতে পারে। হ্যাঁ, এটা তুমি বানাইছো, তুমি তোমার মতো করে বানাইছো কাগজ একটা দিয়ে, হ্যাঁ, ফেক। কিন্তু ওই অস্বীকার না করার জন্য তখন ওই মিস্টার জসিম, মিস্টার করিম, মিস্টার রহিম যাদেরকে আপনি সাক্ষী হিসেবে রাখছেন, তখন তারা বলবে না আমাদের উপস্থিতিতে আপনি কি করছিলেন, টাকাটা নিয়েছেন আপনি ওনার কাছ থেকে, সো টাকা নিয়েছেন, এটা সত্য। এখন দেখেন মামলাতে কেন আমরা ওদেরকে রাখি? আচ্ছা, সবচেয়ে বেশি প্রফর্মা ডিফেন্ডেন্ট হিসেবে থাকে সরকার। সরকার মানে মানুষ না, গভর্নমেন্ট। হ্যাঁ, সরকার বলতে যেমন জেলা প্রশাসন। বাংলাদেশে সম্পত্তির মালিক কে বলেন তো? রাষ্ট্র, সরকার, তাই না? তো আপনি তো কিছুরই মালিক না। আচ্ছা, চট্টগ্রামের সমস্ত সম্পত্তির মালিক কে? জেলা প্রশাসন। সরকারের পক্ষে জেলা প্রশাসন। চট্টগ্রামের যত সম্পদ আছে, ব্যক্তিগত সরকারি যত সম্পদ আছে, সব সম্পদের মালিক হচ্ছে জেলা প্রশাসন। আপনি বলতে পারেন আমি এত টাকা দিয়ে খরচ করে জমি জমা কিনলাম আর মালিক হয়ে গেল জেলা প্রশাসক, এটা কেন না? বাংলাদেশে চট্টগ্রামের যতগুলো রেকর্ড অফ রাইটস, আমরা যেটাকে বলি খতিয়ান, এই খতিয়ানগুলো কার কাছে থাকে জানেন? সব কার কাছে থাকে? জেলা প্রশাসকের কাছে। এই কারণে বলা হয়ে থাকে বাংলাদেশে চট্টগ্রামে, সাপোজ চট্টগ্রামের সকল সম্পত্তির মালিক হচ্ছে জেলা প্রশাসক। কেন? সকল রেকর্ড অফ রাইটস এর মালিক হচ্ছে উনি, ওনার কাছে সবকিছু থাকে। যদি ওনার কাছ থেকে আমরা নিয়ে আবেদন করে করে নিয়ে রাখি, কিন্তু সব কিছু মূল জিনিসপত্র কার কাছে থাকে? ওনার কাছেই থাকে। এখন আপনি মনে করেন কোন একটা রেকর্ড অফ রাইটস আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার নামে না হয়ে আরেকজনের নামে হয়ে গেছে, এখানে বাদী কে হবে আর বিবাদী কে হবে? দেখেন তো, মনে করেন আপনার নাম মিস্টার করিম, আপনার নামে খতিয়ান হওয়ার কথা ছিল 100 নম্বর খতিয়ান, মনে করেন এই খতিয়ানটা মিস্টার করিমের নামে না হয়ে গেছে মিস্টার রহিমের নাম। এখন আপনি চাচ্ছেন এই খতিয়ানের বিরুদ্ধে প্রতিকার, তাহলে আপনাকে কি করতে হবে? মামলা করতে হবে। এখন আপনি মনে করেন সিভিল কোর্টে মামলা করছেন,
এই মামলাতে বাদী হবে কে, বিবাদী হবে কে, বলেন তো? বাদী করিম হবে। কেন? সে চাচ্ছে কি খতিয়ানটা তার নামে বলতে হবে। আচ্ছা, বিবাদী কে হবে? খতিয়ানটা তার নামে বইছে এখন বর্তমানে, কার নামে হয়েছে? রহিমের নামে হয়েছে, তাহলে রহিম কে হচ্ছে? বিবাদী। আচ্ছা, এখন এর বাইরে আরেকজনকে এখানে পক্ষ করতে হবে, সেটা কে বলেন তো? প্রফর্মা ডিপেন্ডেন্ট হিসেবে কাকে রাখবেন? কেন জেলা প্রশাসককে আপনি রাখতেছেন এখানে, বলেন তো? তার বিরুদ্ধে আগে আসে, তার বিরুদ্ধে কোনো প্রতিকার দাবি করতেছেন? করতেছেন না, ভালো কথা, কিন্তু তাকে কেন রাখতেছেন এখানে? ওই যে সকল খতিয়ান যে তার কাছে থাকে। এখন আপনি যে তার বিরুদ্ধে মামলা করছে, কার বিরুদ্ধে? রহিমের বিরুদ্ধে। জেলা প্রশাসক কি সেটাকে জানেন? কিন্তু জেলা প্রশাসক যদি আপনি এই মামলায় রাখেন, তাহলে সে নোটিশ পাচ্ছে না? নোটিশ দিতে হবে তো। তাহলে নোটিশ দিলে সে এই বিষয়ে কি আছে? জ্ঞাত আছে, অবগত আছে। অর্থাৎ সে সাক্ষী হিসেবে কি থাকছে? মামলায় প্রফর্মা ডিপেন্ডেন্ট হিসেবে আছে। যদিও আমি তার প্রতি কি নাই কোনো দাবি দেওয়া না, কিন্তু আমি তাকে কেন রাখছি? ওই যে বললাম, ভবিষ্যৎ মামলা সুষ্ঠু প্রমাণের স্বার্থে আমরা কিছু পক্ষকে মামলায় কি রাখি? পক্ষ হিসেবে রাখি, যাদেরকে আমরা বলি প্রফর্মা ডিপেন্ডেন্ট বা মোকাবিলা বিবাদী। মোকাবিলা মানে বাংলা জানেন? উপস্থিতি, মোকাবিলা করতে। ওই যে গ্রামে প্রায় সময় বলে তোমার মোকাবিলা টাকাটা দিচ্ছি। গ্রামে বলতে জান না নাকি সব শহরে থাকে? হ্যাঁ, সব শহরে সব মানুষ সেখানে। আচ্ছা, গ্রামে গেলে মানুষ প্রায় সময় দেখবেন ওখানে গ্রামের লোকজন বলে তোমার মোকাবিলা টাকাটা দিতেছি। মোকাবিলা মানে কি? উপস্থিতি। অর্থাৎ পাশে মনে করেন কুদ্দুস সাহেব তারা আছে, কুদ্দুস সাহেবকে বলে কুদ্দুস সাহেব আপনার উপস্থিতিতে আমি রহিমকে 50,000 টাকা দিচ্ছি, আপনি দেখছেন তো? হ্যাঁ দেখছি। তাহলে এই কুদ্দুস সাহেব হচ্ছে কি? মোকাবিলা, ওনার মোকাবিলা। ভবিষ্যতে যদি ওই রহিম যদি বলে কোনো 50,000 টাকা দাও নাই, তুমি আমার সাথে চাঁদাবাজি করতেছো, তখন ওই কুদ্দুস সাহেব বলে উঠবে আমি উপস্থিত ছিলাম, আমি দেখছি, তোমাকে 50,000 টাকা। ক্লিয়ার? তাহলে প্রফর্মা ডিপেন্ডেন্ট বুঝছেন এবার? তাহলে একটা মামলাতে আমরা আরেকটা পক্ষ পাইছি, সেটা হচ্ছে কি? প্রফর্মা ডিপেন্ডেন্ট। এবার আছেন, এই এতগুলো পড়াইলাম, প্লেইন্টিফ পড়াইলাম, ডিফেন্ডেন্ট পড়াইলাম, প্রফর্মা ডিপেন্ডেন্টও পড়াইলাম। এখন আসেন প্লেইন্টিফ এবং ডিফেন্ডেন্ট, এই দুইটা পক্ষের মধ্যে আরো দুই ধরনের পার্টি আছে। এই দুই ধরনের পার্টির মধ্যে অর্থাৎ গুরুত্ব, who is the necessary parties and who is the proper parties। অর্থাৎ এটা পড়ানোর কারণ হচ্ছে কাদেরকে অবশ্যই পক্ষ করতে হবে, আবার কাদেরকে পক্ষ না করলেও সমস্যা নাই। দেন আমরা চলে যাবো মিস জয়েন্টার আর নন জয়েন্টার। এই জন্য আগে এটা পড়াচ্ছি। এখন আমি একটা কথা উচ্চারণ করছি, সেটা হচ্ছে হু ইজ দ্য নেসেসারি পার্টিস অ্যান্ড হু ইজ দ্য প্রপার পার্টিস। একটু লিখেন, নেসেসারি পার্টিস আরটা হচ্ছে প্রপার পার্টিস। নেসেসারি পার্টিস আরটা হচ্ছে প্রপার পার্টিস। এখন বাংলায় আমি কিভাবে বলবো জানি না, কারণ বাংলায় নেসেসারি বাংলা হচ্ছে কি? প্রয়োজনীয়। প্রপারের বাংলাও কি? উপযুক্ত, আবশ্যক। আসলে এই জিনিসটা বাংলাতে যতটা না গুরুত্ব নাই, কিন্তু ইংলিশে বললে অতটা গুরুত্ব আসে, মানে যে নেসেসারি পার্টিস এন্ড প্রপার পার্টিস। হ্যাঁ, তো প্রথমত আসেন হু ইজ নেসেসারি পার্টিস বা নেসেসারি পার্টিস বলতে আমরা কি বুঝি? এখানে নেসেসারি পার্টিস বলতে a necessary party whose presence is indispensable to the suit. Without him no effective order can be passed. এটা লিখতে হবে না, এটা আমি আমার ইয়া থেকে বলতেছি। এখন বাংলাটা হচ্ছে একদম ইজি ভাবে লিখেন, যে পক্ষকে বাদ দিয়ে কোনো ইফেক্টিভ অর্ডার বা ডিগ্রি দেওয়া যাবে না। যে পক্ষকে বাদ দিয়ে কোনো ইফেক্টিভ অর্ডার বা ডিগ্রি দেওয়া যাবে না, সেই পক্ষই হচ্ছে নেসেসারি পার্টিস। সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ হয়েছে না কঠিন হয়েছে? আচ্ছা, আবার বলতাম, যে পক্ষকে বাদ দিয়ে আদালত কোনো ইফেক্টিভ অর্ডার বা ডিগ্রি দিতে পারবে না, সেই পক্ষই হচ্ছে নেসেসারি পার্টি। সেই পক্ষই হচ্ছে কি? নেসেসারি পার্টি। ক্লিয়ার?
আচ্ছা, এবার আসেন প্রপার পার্টি অথবা হু ইজ প্রপার পার্টি। এখানে প্রপার পার্টি কি সংজ্ঞা দিয়েছে একটু দেখি। এ প্রপার পার্টি ইজ ওয়ান ইন হুচ অ্যাবসেন্স, এখানে বলতে স্যার আগেরটাতে বলছেন প্রেজেন্স, আর প্রপার পার্টিতে কি হয়ে গেছে অ্যাবসেন্স। এ প্রপার পার্টি ইজ ওয়ান ইন হুচ অ্যাবসেন্স an effective order can be passed, but whose presence is necessary for complete and final decision. বাংলা বলি এবার, সেটা হচ্ছে যে পক্ষের উপস্থিতি না থাকলেও, যে পক্ষের উপস্থিতি না থাকলেও আদালত একটি ইফেক্টিভ অর্ডার বা ডিগ্রি দিতে পারবে, কিন্তু ওই পক্ষ উপস্থিত থাকলে ভালো, সেই পক্ষই হচ্ছে প্রপার পার্টিস। আবার বলছি, যে পক্ষের উপস্থিতি ছাড়া আদালত একটি ইফেক্টিভ অর্ডার বা ডিগ্রি দিতে পারবে, কিন্তু ওই পক্ষ উপস্থিত থাকলে ভালো, মানে থাকলে ভালো, এটি উপস্থিত থাকলে ভালো, সেই পক্ষই হচ্ছে প্রপার পার্টিস। এটা হচ্ছে আমার ভাষায় বলছি, আপনারাও আমার ভাষায় লিখছেন বা আপনাদের ভাষায় লিখছেন, সেটা আপনাদের বিষয়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আগে বুঝতে হবে, আমি জাস্ট ফর নেসেসারি পার্টিস কে বা কি কে হতে পারে সেটার একটা ডেফিনিশন দিলাম, এবং প্রপার পার্টিস কে হতে পারে সেটার একটা ডেফিনিশন দিলাম। এখন আসেন উদাহরণে দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন হু ইজ দ্য নেসেসারি পার্টিস এন্ড হু ইজ দ্য প্রপার পার্টিস। যেমন দেখেন, আজকে গত শুক্রবারও গেল, আজকে শনিবার, আজকে অনেক বিয়ে আছে কি না? হ্যাঁ, দাওয়াত আছে না? অনেক দাওয়াত আছে। গতকালকেও আপনারা অনেক দাওয়াত খাইছেন বিভিন্ন বিয়ে শাদী থেকে। হ্যাঁ, দেখেন তো বিয়েতে যান, এই যে বিয়েতে যান যে এখানে প্রধান অতিথি কে? প্রধান অতিথি, বাকিরা সবাই কি বিশেষ অতিথি, তাই না? দেখেন একটা বিয়েতে গেছেন, বিয়েতে সবাই আসছে, কিন্তু বর আসছে না, কনে বসে আছে। এখন বলেন তো বিয়েটা কি ইফেক্টিভ হবে? কনে কাকে তুলে দিবেন? বরের পাশে। কনে কি যাবে জীবনও? বলবে আমি জীবনও যাবো, আজকে বিয়ে না করি, যে বর আসতে পারবে না ওকে বিয়ে কেন করবো, তাই না? তাহলে এখন বর যদি না আসে, তাহলে এখানে কি কোনো ইফেক্টিভ ম্যারেজ হচ্ছে? তাহলে এখানে নেসেসারি পার্টিকে এখন আসে সেকেন্ড উদাহরণটাতে প্রপার পার্টিস। চিটাঙের বিয়ের কথা বলি, চিটাঙের বিয়ে মানে এটাতে এলাহি কারণে বিশাল, এবং এটার কারণে চিটাঙের ছেলেমেয়েরা বিয়ে করতে পারবে, কারণ এই বিয়ের যত আনুষ্ঠানিকতা শেষ করতে 1 সপ্তাহ লাগে। হ্যাঁ, কারণ এখানে প্রোগ্রাম বেশি, অনেক প্রোগ্রাম এখানে, আবার অনুষ্ঠানের শেষ নাই, বৈশাখ খরচেরও শেষ নেই, আবার এখানে রাগ অনুরাগও বেশি। যেমন বিয়েতে সবচেয়ে বেশি চিটাঙের জানি না, বাইরে জানি না, কিন্তু চিটাঙে বিয়েতে সবচেয়ে বেশি রাগ হয় বোনের জামাই, বোনের জামাই, এটা বেশি কি হয়? রাগ হয়। কেন রাগ হয়? মনে করেন একটা ফ্যামিলিতে 5টা বোন আছে, তারা 5টা বোনের 5টা জামাই আছে, হঠাৎ করে একটা জামাই দেখবেন বেকা হয়ে গেছে। কেন হয়ে গেছে? বলবো যে ওকে সুটের কাপড় দিছে, আমাকে দেয় নাই। হ্যাঁ, ওকে আন্টি দিছে, আমাকে দেয় নাই, আমাকে একটা গড়ি দিছে। হ্যাঁ, তাহলে এখন এই বিষয়গুলোতে দেখবেন আপনার এই রাগ অনুরাগের কারণে বিয়েতে দেখবেন সবাই গেছে, কিন্তু ওই বোনের জামাইটা জানে, ওই বোনের জামাইটা জানে কেন রাগ করে আছে, বলতে আমি যাবো না, কেন আমাকে সুটের কাপড় দেয়। হ্যাঁ, সবাই শুট করে যাবে, ওকে একটা সুটের কাপড় দিলে কি আছে, কিন্তু বর কনে সবাই গেছে, অন্যান্য সবাই গেছে, মহা ধুমধামের সাথে বিয়ে হলো। বিয়েটা কি ইফেক্টিভ হবে? কেন বলে যাবো তো আসুন, একজন নাচলে কি, হ্যাঁ, কিন্তু মূল জিনিসটা তো আসছে, তাহলে বিয়ে কিন্তু হয়ে যাবে, সবাই খেয়ে দিয়ে চলে যাবে, শুধু মাঝখানে বলে জামাটা মাস্টারটা খাইতেও পারলো। তবে হ্যাঁ, সে আসলে কি হইতো, প্রোগ্রামটা আরো সুন্দর হতো না?
তাহলে আমার সংজ্ঞার সাথে উদাহরণ মিলতেছে কিনা একটু দেখেন তো। প্রপার পার্টিসের যে সংজ্ঞাটা দিলাম ওটার সাথে। এবার আসেন আইনগত উদাহরণ। এটা তো জাস্ট ফর বুঝার জন্য দিলাম যে প্রপার পার্টিস কে আর নেসেসারি পার্টিস কে। এবার আসেন আইনগত উদাহরণে। আইনগত উদাহরণে দেখেন নেসেসারি পার্টিস, পার্টিশন স্যুট, বাংলায় বলে বিবাদ মামলা বা বন্টনের মামলা। পার্টিশন স্যুট মারাত্মক একটা স্যুট, এটা হচ্ছে মাদার স্যুট। পার্টিশন স্যুট যে একবার করতে পারবে সিভিল মামলা তার 90% শিখা হয়ে যাবে, কারণ এটাতে এমন কিছু বাদ নাই, সবগুলো একসাথে। পার্টিশন স্যুট এটা মাদার অফ স্যুট সিভিলে। এখন পার্টিশন স্যুট মানে কি? আমরা সম্পদ বন্টন করব। মনে রাখবেন সম্পদ কি করব? বন্টন। সাপোজ মনে করেন আপনার বাবা মা বিশাল সম্পদ, হ্যাঁ, এখন সম্পদ বেশি হলেও সমস্যা, আবার না থাকলেও সমস্যা। তবে না থাকলে তেমন সমস্যা নেই, তবে থাকলে বেশি সমস্যা হয়। হ্যাঁ, কারণ কি আপনার ছেলে মেয়েরা যখন বড় হয় তখন এগুলোর ভাগ বন্টন তারা কি করে? দাবি করে। এখন দাবি যখন করতে যায় তখন কেউ বলে কুলসিটা আমি নিব। কেন? কুলসি ওখানে দাম বেশি, ডিমান্ড বেশি। এখন বড় করেন ছেলে হচ্ছে 5টা, মেয়েও হচ্ছে 5টা, 10টা। এখন জমি হচ্ছে কুলসিতে একটা, তো 10টাকে একসাথে কি দিতে পারবে? এখন কেউ বলে আমি কুলসিটা নিব, ও বলে আমি লালখান বাজারটা নিব, আরেকজন বলে আমি এটা নিব। কিন্তু বাঁশখালী আর নোয়াখালী যেগুলো আছে এগুলো কেউ নিতে চায় না। হ্যাঁ, ওই জায়গায় কেউ নিতে চায় না। কেন? বলো যেগুলো গ্রাম সাইড ওগুলো মেয়েদেরকে দিল। হ্যাঁ, কেন? চিটানে একটা নিয়ম, আবার এটা দেখলাম, এটা কোন কোরআনে দিছে আল্লাহ জানি না, কিন্তু ওনারা বলেন মেয়েরা বাড়ি বিটিতে পাবে না, তাদেরকে দিতে হবে কোথায়? গ্রামে। নারী থাকবে গ্রামে, পুরুষ থাকবে শহরে, তাই না? এটা কোথায় পেয়েছে আল্লাহ জানে, ওটা ওরাই জানে যারা ভাগ করে। এখন এই গন্ডগোলের মধ্যে মহিষী নারী প্রতিবাদ হয়ে উঠছে। উনি বলতেছে ভাগ হলে সবগুলো কি হতে হবে? সমান করে ভাগ হতে হবে। শহরে ছেলেরা পাইলে আমরাও পাবো। এই মহিষী নারী কি করে দিল? মামলা করে দিল। কিন্তু মামলা করার সময় ভাই একটাকে কি করে দিল? বাদ করে দিল। কেন? ওই ভাইকে সে টোটালি বাদ দিয়ে দিচ্ছে। মামলা কি করে নাই? পক্ষ করে নাই। কিন্তু মামলা যখন রায় দিতে যাচ্ছে, আদালত দেখতেছে এখানে 10 জন হওয়ার কথা হয়েছে, জজ সাহেব ইফেক্টিভ জাজমেন্ট দিতে পারবে, 9 জনের পক্ষে কি দিতে পারবে না? আরেকটু পর আসবে, ও আবার নতুন করে মামলা করবে, পারবে না? বিকজ হি ইজ নেসেসারি পার্ট, ক্লিয়ার? আচ্ছা, এবার প্রপার পার্টিসের একটা লিগ্যাল উদাহরণ। প্রপার পার্টিস ঘর ভাড়া দেয় না? মনে করেন আপনি একটা দোকান ভাড়া দিচ্ছেন, দোকান সানমারে একটা দোকান ভাড়া দিচ্ছেন। আচ্ছা, তাহলে এটার মালিক হচ্ছে মনে করেন মিস্টার এক্স, সে মালিক, মানে মূল মালিক। সে এটা ভাড়া দিছে মিস্টার ওয়াই কে। ওয়াই হচ্ছে ভাড়াটিয়া। খেয়াল করেন, দেখেন মালিক ভাড়াটিয়া, একটা সম্পর্কের বিষয় আছে, আবার একটা ঐতিহ্যের বিষয় আছে। ভাড়াটিয়া সবসময় ভাড়াটিয়ার মতো, আর মালিক মানে কি? ভাব আছে। হ্যাঁ, যদি টাকা না থাকলে একটা বাপ থাকে। এখন ভাড়াটিয়া চিন্তা করতেছে আমি সারা জনম কি ভাড়াটিয়া থাকবো, আমারও তো একটু মালিক হতে ইচ্ছা হয়। সে কি করছে? জেডের কাছে ভাড়া দিছে। কি দিছে? তাহলে এখন জেডের কাছে মালিক কে? ওই ওয়াই। ওয়াই একটু ভাবে আসছে। কেন? জেডের কাছে জেড, তার ভাড়া দিয়ে কে? ওয়াই ভাড়া দিয়ে কে? তাহলে জেড কি? এবার আসেন, দোকানের ভাড়া দিচ্ছে না আজকে 5 মাস। দোকানের ভাড়া দিচ্ছে না কয় মাস? 5 মাস। মালিক ভাড়া খুঁজতে গেছে, দেখে যে ওয়াই নাই, জেড বসে আছে। জেড বলো তো তোমার আমি চিনি না, তুমি কে? আমার থেকে ভাড়া নিয়ে যায় ওয়াই, তুমি কে? ও বলতো আমি তো কোন মালিক, বলতো আমি মালিক তালিক চিনি না, মালিক ওয়াই কে চিনি। এখন এক চিন্তা করতেছে এটা কি আবার আমার নিজের দোকান, নিজের সবকিছু, আবার ওয়াই কোথা থেকে মালিক হলো? ওরে তো আমি ভাড়া না দিছি, ও আবার কেমন মালিক হলো? এখন বলেন মামলা করতে হবে। আইনজীবীর সাথে গেছে, আইনজীবীর চেম্বারে গেছে। কে গেছে? মিস্টার এক্স। এই ঘটনা। এখন আইনজীবী তাকে বললো সমস্যা তো জটিল, আপনি তো মালিক হারাই ফেলবেন, তাহলে কি করতে হবে? মামলা করতে হবে। এবার আসে এই মামলায় প্রথমত আসে
কে বাদী হবে কে বিবাদী হবে আগেটা বলো। এখন আসি এই মামলাটা আমি করবো উচ্ছেদের মামলা, মানে তাকে উচ্ছেদ করবো। এই মামলায় আমি বিবাদী হিসেবে কাকে কাকে রাখবো? কেন? দখলে তো আছে যে আমি তো উচ্ছেদ করবো। ওয়াইকে কেন আনবো? জেডকে আনবো না। জেডকে আনতে পারবো কেন আনবো? দুজনকে পাশাপাশি রাখলেই ভালো। মোকাবিলা বিবাদী রাখবো। ওকে না না মোকাবিলা বিবাদী। আচ্ছা তাহলে দেখেন তো এখানে একসাথে আপনি নেসেসারি পার্টিস এবং প্রপার পার্টি দুটাই পেয়ে যাবেন। দেখেন এক্স কার বিরুদ্ধে মামলা করবে? ওয়াই। কেন ওয়াই বিরুদ্ধে মামলা করতেছে? ওয়াই এর সাথে তার কি হয়েছে? কন্ট্রাক্ট হয়েছে এবং কন্ট্রাক্ট অনুযায়ী সে কন্ট্রাক্টে শর্ত ভঙ্গ করছে, এই জন্য সে উচ্ছেদ চাচ্ছে। কাকে উচ্ছেদ চাচ্ছে? ওয়াই। ওয়াই ইজ দ্য নেসেসারি পার্টি। খেয়াল করেন কিন্তু মামলা করার সময় সে ওয়াইকেও করছে, পাশাপাশি জেডকেও করছে। জেডকে কেন করছে জানেন? দোকানটা এখন বর্তমানে পরিচালনা করতেছে, দখলে রাখছে কে? জেড। বাট জেড ইজ দ্য প্রপার পার্টি সেখানে। কেন? জেডকে না রাখলেও আদালত কি দিতে পারবে? দিতে পারবে। তবে জেডকে এখানে রাখছে কি জন্য? ভবিষ্যতে সে যাতে বলতে না পারে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি জানি না কিছু, এই কথাটা না বলার জন্য। ভালো, ওই যে বললাম প্রপার পার্টি, সে উদাহরণে সংজ্ঞাতে বলছি না, সে থাকলে ভালো, কিন্তু না থাকলেও আদালত দিতে পারবে প্রপার। কিন্তু এখন মনে করেন এক্স মামলা করার সময় ওয়াই কে কি করে নাই? পক্ষ করে নাই, সরাসরি কার বিরুদ্ধে মামলা করছে? জেড এর বিরুদ্ধে। এখন আপনি বলেন, আপনি একজন জজ সাহেব, হ্যাঁ, আপনি রায় দিবেন কিনা? আপনার এটা কমন সেন্সের কথা বলবে না? আপনি প্রথমে জিজ্ঞেস করবেন জেটের সাথে আপনার কোনো কন্ট্রাক্ট হয়েছে কিনা, বা জেটকে আপনি এই দোকানটা ভাড়া দিয়েছেন কিনা। ফার্স্ট অফ অল কথা হবে আগে জানেন হোয়াট ইজ দ্য রিলেশন দেয়ার, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটা কি। ভাড়াটিয়া মালিক, সে বলবে হ্যাঁ আমার সাথে ভাড়াটিয়া, তাহলে ভাড়াটিয়া মালিক বলে আপনার কন্ট্রাক্ট করবে। তার কন্ট্রাক্ট হয়েছে কার সাথে? কিন্তু ওয়াইকে সেখানে পক্ষও করে নাই। তারা আদালত এখানে কোনো ডিগ্রি দিলে এই ডিগ্রি কোনো ইফেক্টিভনেস আছে? কোনো কাজে আসবে সেটা না, আদালত এখানে কোনো ডিগ্রি দিবে না। কেন দিচ্ছে না? নেসেসারি পার্টিসকে মামলায় পক্ষ না করার কারণ। তাহলে হ্যাঁ মেইন প্রফিটটা আরো দূরের কথা। হ্যাঁ মেইন প্রফিটটা আসবে 5 মাসের পাওয়ার সাথে, যদি সে পাওয়া চাইতে পারে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন তাহলে প্রপার পার্টিস এবং নেসেসারি পার্টিস আশা করি বুঝতে পারছেন। হু ইজ দ্য নেসেসারি পার্টিস এন্ড হু ইজ দ্য প্রপার পার্টি। এবার আসেন রুল 9 এ, মিসজয়েন্ডার এন্ড নন জয়েন্ডার অফ পার্টিস। হ্যাঁ বলেন। প্রফর্মা ডিপেন্ডেন্ট আমি ওকে কোনো সময় ইয়াও চাইতেছি না, তার কাছ থেকে কোনো দাবি দেওয়া চাই এই বর্ণনা অনুযায়ী আমি তো সেটের কাছ থেকে কোনো দাবি চাচ্ছি না, শুধু মামলা সেটকে রাখছি মামলাটা প্রমাণের সাথে প্রপার প্রফর্মা ডিপেন্ডেন্ট হিসেবে গণ্য হতে পারে। হ্যাঁ কিন্তু প্রপার পার্টিস হিসেবে আমরা তাকে রাখতেছি। কেন? আপনি জেডকে না রাখলেও চলে, কিন্তু প্রফর্মা ডিপেন্ডেন্টকে কিন্তু মাঝে মাঝে রাখতেই হবে। যেমন জেলা প্রশাসককে বাদ দিয়ে আপনি কোনো মামলা করতে পারবেন যদি রেকর্ড অফ রাইটস। হ্যাঁ রেকর্ড অফ রাইটস নেসেসারি পার্টি মাঝে মধ্যে প্রপার পার্টি না, নেসেসারি পার্টি মাঝে মধ্যে প্রপার পার্টি, নেসেসারি পার্টি অলওয়েজ নেসেসারি। আচ্ছা প্রফর্মা ডিপেন্ডেন্ট, হ্যাঁ প্রফর্মা ডিপেন্ডেন্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু নেসেসারি পার্টি ইজ অলওয়েজ নেসেসারি পার্টি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? আচ্ছা তাহলে রুল 9 এ যাচ্ছে এখন, মিসজয়েন্ডার এন্ড নন জয়েন্ডার অফ পার্টিস। এখন আপনাদের জন্য এটা ইজি হবে। মিসজয়েন্ডার বাংলায় বলে অপসংযোগ, আর নন জয়েন্ডার হচ্ছে অসংযোগ। আমি এত বাংলা এটা বুঝি নাই অনেকদিন ধরে, তবে ইংলিশটা একটু ইজি হয়েছে। মিস জয়েন্ডার মানে ভুলে জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ মিস জয়েন্ডার ভুলে জয়েন্ট হয়ে গেছে, আর নন জয়েন্ডার মানে জয়েন হয় না। এখন আছে মিস জয়েন্ডার। অনেক সময় দেখবেন পার্টিরা মামলা করতে আসে আমাদের কাছে, তো মক্কেলরা আসে চেম্বারে, তো ওনারা মনে করে যে উকিল সব জানে, কারণ কি এক একটা উকিল দরজ ওখানে বসে আছে, সব বন্ধ করে সব বলে দিতে। হ্যাঁ তো ওনারা দেখবে যে বড় বড় ফাইল নিয়ে আসবে, এতগুলো দলিল, তার জীবনে সব দলিল নিয়ে আসবে, এনে বলো তো পড়েন এগুলো। হ্যাঁ পড়ে বের করেন, আমি জানি না কি আছে আমার। হ্যাঁ সিভিল প্র্যাকটিস করলে এগুলো দেখবেন আপনারা। কিছু কিছু মক্কেল আছে জীবনে কিছুই জানে না তারা,
হ্যাঁ, আমি কিছু জানি না, সম্পত্তির হিসাবও জানি না। ও হিসাব আপনি আমাকে একটু বের করে দেন, আমার সম্পদ কোথায় আছে, আর আমি কি পার্টি চালান দিব? আপনার কি সম্পত্তি আছে? হ্যাঁ, আপনার সম্পত্তির হিসাব যদি আপনার কাছেই না থাকে তাহলে এই সম্পদ আপনার রাখার দরকার নাই। হ্যাঁ, জানতে হবে তো সম্পদ যদি থাকে সম্পদের হিসাবও জানতে হবে, নাহলে সম্পদ চলে যাবে, সম্পদ রাখতেও জানতে হবে। এখন আপনার বাপ দাদা দিয়ে গেছে, তো বাপ দাদা যখন দিয়ে গেছে সেই সম্পদ, ওই সম্পদের হিসাবটা এই বাপ দাদারাই ঠিক করতে করতে বাপ দাদারা আপনাদেরকে আরামে রাখছে, আর আপনারা জীবনও আর এগুলোর হিসাব নেওয়ার চিন্তা করার নাই। হ্যাঁ, আপনারা আরামে এসেছিলেন, থাকতেই পারে, বড় লোকের ছেলেমেয়েরা তো ভাবেই থাকে। এখন আপনার এই যে সম্পত্তির হিসাব, তারপর মনে করেন এখন তারা বাক বন্ধনের জন্য মামলা করবে। এখন আপনি তার থেকে জিজ্ঞেস করতেছেন, ভাই এই মামলায় আপনি কার কার বিরুদ্ধে প্রতিকার চাচ্ছেন? সে কিছুক্ষণ 5-6 জনের নাম বলবে, আবার দুদিন পরে আরো বলবে আরো 10 জন আছে। হ্যাঁ, অনেক সময় আমরা বলি পুরো এলাকা দিয়ে দেন, পুরো ইউনিয়ন। হ্যাঁ, ক্রিমিনাল মামলায় মাঝে মধ্যে দেখবেন, ক্রিমিনাল মামলায় কোন ইউনিয়ন, কোন থানা, ওই থানা যা আছে পুরুষ সবার নাম তুলে দিচ্ছে, অর্থাৎ গোড়ার তালিকায় যা নাম আছে, হ্যাঁ কেউ বাদ যায় নাই, গোড়ার তালিকায় নাম সবার তুলে দিচ্ছে। মহিলা ছাড়া আসামে এরকম অনেক সময় হয়, আমাদের কাছে মাঝে মধ্যে ক্রিমিনাল মামলা আমরা অনেক সময় দেখি। হ্যাঁ, দেখি যে আল্লাহর মধ্যে প্রায় 600 কতজন আসামি, পুরো থানা। আমরা অনেক সময় কোর্টকে বলি, স্যার গোড়ার তালিকায় একজনও বাদ যায়, যে যদি বাদ পড়ে স্যার তাকে যোগাযোগ করতে বলো, না হলে ওই এলাকা থেকে সে বাদ চলে যাবে। অনেক সময় এরকম হয়। তো আপনার এই যে সময়কে পক্ষ করে ফেলছেন, এখানে দেখা যাচ্ছে আপনার পক্ষ হবে অ্যাকচুয়ালি 10 জন, আপনি করে রাখছেন 15 জন। রহিম, করিম, যদু, মধু, রাম, শাম সবাইকে করে ফেলছে, এটা একটাও হবে। তাহলে এটা কি হয়েছে? মিসজয়েন্ট, এটা হবে। এখন এই মিসজয়েন্টটা যদি হয়, অর্থাৎ যাদেরকে একেবারে পক্ষ করার কোনো দরকার নাই কিন্তু আপনি তাদেরকে পক্ষ করে ফেলছেন, তাহলে সেক্ষেত্রে মামলায় কোনো ক্ষতি হবে কিনা বলা হচ্ছে মিসজয়েন্টারের ক্ষেত্রে মামলা তেমন কোনো ক্ষতি হবে না, তবে না করাটাই ভালো। কারণ অতিরিক্ত পক্ষ থাকলে সময় ক্ষেপণ হয়, কেননা ওদেরকে আবার নোটিশ দিতে হয়, হ্যাঁ ওরা এসে আবার ঝামেলাও করতে পারে। এই জন্য অতিরিক্ত পক্ষ না করাটাই ভালো, অ্যাকচুয়াল যাদের দরকার তাদেরকে করা উচিত। আচ্ছা, এবার আসেন নন জয়েন্টার অফ পার্টিস। নন জয়েন্টার অফ পার্টিস, তো নন জয়েন্টার অফ পার্টিসটা হচ্ছে আমি এতক্ষণ নেসেসারি পার্টিস এবং প্রপার পার্টিস পড়ানোর কারণটা হচ্ছে আপনার এই নন জয়েন্টারটা পড়ানোর জন্য। নন জয়েন্টারটা খুবই ইম্পর্টেন্ট। নন জয়েন্টারটা দুই রকম, একটা হচ্ছে যদি নন জয়েন্টার অফ নেসেসারি পার্টিস, নন জয়েন্টার অফ কি হয় নেসেসারি পার্টিস, তখন কিন্তু আপনার মামলা খারিজ হয়ে যাবে। নন জয়েন্টার অফ নেসেসারি পার্টিস কি হবে? মামলা শেষ, ডিসমিস। ইংলিশে হচ্ছে ডিসমিস, বাংলায় হচ্ছে খারিজ। হ্যাঁ, আর নন জয়েন্টার অফ প্রপার পার্টিস হয় ওই যে বোনের জামাই আসা নাই, ঠিক তেমনি ওই ক্ষেত্রে হলে মামলা কি হবে না, ডিসমিস হবে না, ইফেক্টিভ অর্ডার দিতে পারে। তাহলে জিনিসটা বুঝতে পারছেন? তাহলে নন জয়েন্টারের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যিনি নন জয়েন্টার হয়েছেন উনি কি নেসেসারি পার্টিস অর প্রপার পার্টিস। যদি নেসেসারি পার্টিস হয় তাহলে খুব দ্রুত তাকে পক্ষ করতে হবে, না হলে মামলা শেষ হয়ে যাবে। আর নেসেসারি পার্টিস না হয়ে যদি প্রপার পার্টিস হয় তাহলে তেমন সমস্যা নাই, তবে তারপরও তাকে পক্ষ করাটা উচিত আমি মনে করি। সে প্রপার পার্টিস হলেও তাকে মামলা কি করা উচিত, পক্ষ করা উচিত। তাহলে রুল 9টা বুঝতে পারছেন এবার, জয়েন্টার এন্ড নন জয়েন্টার অফ পার্টিস। এবার চলে আসে রুল 13, অবজেকশন টু জয়েন্টার এন্ড নন জয়েন্টার অফ পার্টিস। অবজেকশন অর্থাৎ কখন আপনি আপত্তি জানাবেন বলেন তো? আমি অনেকক্ষণ ধরে ওয়াজ করতেছি, এবার আপনারা বলেন। এটা মাইক্রো দেয় নাই, হ্যাঁ বিষয় নির্ধারণের আগে। আচ্ছা পাইলাম, তারপর আর্লিয়ার স্টেজ। আচ্ছা, আর কেউ বলবেন এটার সাথে কোনো অ্যাড করবেন? প্রথম শুনানির দিন, হ্যাঁ সমগ্র শুনানির দিন, প্রথম শুনানির দিন। আচ্ছা, তারপর আরো কেউ অ্যাড করবেন? হ্যাঁ কি বলছেন? রায়ের পূর্বে স্যার, রায়ের পূর্বে। আচ্ছা আচ্ছা, বইয়ে কি বলছে? সংবাদ প্রথম শুনানি,
হ্যাঁ, সর্বাত্মক সম্ভব প্রথম শিশু। আর কেউ বলবেন মনের কথা? শিশু গঠনের আগে। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, ভুল আদালতে মামলা করে কোথায় চলে গেছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ যারা বলছে সবাইকে ধন্যবাদ। আমি একটু বইয়ে দেখি। অল অবজেকশন অফ দ্য অন দ্য গ্রাউন্ড অফ নন জয়েন্ডার অফ মিড জয়েন্ডার অফ পার্টিস, যদি বই সামনে থাকে আর যদি আপনার হাতে যদি একটা রেড কালার কলম থাকে, রেড কালার কলম কেন সেটা আমি পরে বলতেছি, বাট এখন রাখেন হাতে। রেড কালার যদি থাকে, নাহলে কালো থাকলে কালো দিয়ে করেন। শ্যাল বি টেকেন at the earliest possible, এই at the earliest possible opportunity, এই লাইনটাতে একটা দাগ দিয়ে রাখেন। at the earliest possible opportunity, এখানে একটা দাগ দিয়ে রাখেন যদি লাল কলম থাকে, আর কালো থাকলে কালো দিয়ে করতে পারবে, সমস্যা নাই। and in all cases where issue are settled, issues are settled, এখানে একটা দাগ দিয়ে রাখেন। at or before, এই জায়গাটাতে একটা দাগ দিয়ে রাখেন। at or before such settlement, unless the ground of objection has subsequently arisen, any such objection not so taken shall be deemed to have been waived. এখান থেকে আমরা দুটো জিনিস পাইছি। একটা হচ্ছে একটা আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি বলা হচ্ছে, অর্থাৎ আপনি যখনই হাজির হবেন মামলায়, তখনই যদি আপনি দেখেন যে কোনো মামলায় মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার অফ পার্টিস হয়েছে, আপনি দ্রুততম সময়ে আদালতকে এই বিষয়ে অবজেকশন দিবেন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দেন যদি ওই সময় দিতে না পারেন, বলা হচ্ছে ইস্যু ফ্রেম করার পূর্বে বা ইস্যু ফ্রেম করার সময়, অর্থাৎ আপনি কি করবেন, অবজেকশনটা দিবেন। আর থার্ডলি যেটা লাস্টলি বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যদি আপনি অবজেকশন না দেন, ধরে নেওয়া হবে আপনি এটা ওয়েভ মানে আপনি এটা বাদ দিয়েছেন, আপনি এটা ওয়েভ করছেন, ঠিক আছে, অর্থাৎ আপনি এই বিষয়টা কি করছেন, পরিহার করছেন, বাদ দিয়েছেন, আপনার এই বিষয়ে কোনো আপত্তি নাই বলে আপনি এটা কি করছেন, বাদ দিয়েছেন। ক্লিয়ার? এখানে আমি রেড কালারের কথা কেন বললাম সেটা হচ্ছে, এবার শুনেন। কারণ হচ্ছে আপনি যখন বই খুলবেন, স্বাভাবিকভাবে আমাদের চোখে আমাদের কিছু কালার আমাদের মনকে কি করে এফেক্টেড করে। হ্যাঁ, সকলকে পরে আসতে বলা হয়েছে সাদা শার্ট। হ্যাঁ, সকলেই সাদা শার্ট পরে আসছে, একজন পরে আসছে একেবারে টকটকা লাল, সকলের চোখ কিন্তু ওইদিকে আগে সকাল যাবে কিনা? কেন? ওই যে বললাম কালার ব্লাইন্ড একটা কথা আছে, কালার আমাদের চোখ আমাদের ব্রেনকে এফেক্টেড করে। কিছু কালার যেগুলো দূর থেকে দেখা যায়, কিছু কালার আছে যেগুলো আপনি দেখবেন সবসময় আপনার নজরটা ওদিকে যাবে। ঠিক তেমনি আপনার বইয়ের মধ্যে যেখানে যেখানে আপনি রেড কালার দেখবেন, চোখটার সাথে সাথে গিয়ে পড়বে ওখানে। তো আপনার পুরো বই পড়ার দরকার নাই, আপনার যেটা পয়েন্ট সেই পয়েন্টে আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন এখনই। তো আপনি সময় কিন্তু আপনার এখানে বাঁচতে হচ্ছে, সেভ হচ্ছে। সো এই জন্যই আমি বললাম ওখানে রেড কালার দিয়ে রাখলে আপনি যখনই ওই বিষয়টা খুঁজতে যাবেন, পুরো বই আবার লাইন টু লাইন পড়ার দরকার নেই, জাস্ট ওই রেড কালার যখন দেখছেন সেখানে আপনি আপনার আনসারটা পেয়ে যাচ্ছেন। সো আপনার এটা পড়তে সুবিধা হবে। ক্লিয়ার? এখন জিনিসটা বুঝতে পারছেন, এই জন্য বই আনতে বলি, সাথে একটা রেড কালার যদি থাকে নিয়ে আসবেন। 1, 3, 9, 13 শেষ। এবার আসেন আপনার রুল 12। আচ্ছা, রুল 12 এর আগে রুল 8টা একটু দেখেন, কারণ অর্ডার 1টা খুব বড়, তো এটাকে আমাকে একটু সংক্ষিপ্তভাবে পড়াইতে হচ্ছে, হ্যাঁ, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। রুল 8টা আসেন একটু। রুল 8 বলতেছে one person may sue or defend, এখানে দুটো কথা বলছে, may sue অর্থাৎ মামলা করতে পারবে, or defend, defend মানে বিবাদী বা ডিফেন্ড করতে পারবে, on behalf of all, সকলের পক্ষে, on behalf of all, in same interest, একই স্বার্থে, in same interest। আচ্ছা, আবার যদি বলি one person may sue or defend কি on behalf of all in same interest, যেখানে সকলের একই স্বার্থ বিদ্যমান, সেখানে সকলের পক্ষে একজন ব্যক্তি মামলা করতে পারবে বা ডিফেন্ড করতে পারবে।
আচ্ছা, এখন এখানে যদি আমি বলি এখানে আপনাকে কি কি শর্ত পালন করতে হবে। ফার্স্ট অফ অল রুল 8, 1 নম্বর শর্তটা লিখেন। 1 নম্বর, এখানে পক্ষগণের সংখ্যা হবে বহু, নিউমেরাস পারসন, ইংলিশে বলতেছে নিউমেরাস পারসন। যেখানে নিউমেরাস পারসন থাকবে অর্থাৎ বহু পক্ষ থাকবে, পক্ষগণের সংখ্যা বহু। 1 নম্বর। 2 নম্বরে লিখেন তাদের মধ্যে একই স্বার্থ বিদ্যমান থাকবে, অর্থাৎ এই বহু পক্ষরা তাদের প্রত্যেকের একই স্বার্থ বিদ্যমান থাকবে, তাদের মধ্যে একই স্বার্থ বিদ্যমান থাকবে, তাদের মধ্যে একই স্বার্থ বিদ্যমান থাকবে। ঠিক আছে? তারপর দেখেন 3 নাম্বার। 3 নাম্বারে বলতেছে আদালতের অনুমতি ক্রমে, on the permission of the court, on the permission of the court, আদালতের অনুমতি ক্রমে, on the permission of the court, আদালতের অনুমতি ক্রমে। তারপর 4 নাম্বার লিখেন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নোটিশ, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নোটিশ দিতে হবে, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নোটিশ দিতে হবে। আচ্ছা, এখন রুল 8 আসেন। আবার ইনকনসাইন্সে যদি বলি, আপনারা ইউনিভার্সিটি লাইফে, কলেজ লাইফে এগুলো পড়ে আসছেন, একাডেমিক লাইফে। হ্যাঁ, এটাকে আপনারা সংক্ষেপে বললে খুব সহজে চিনতে পারবেন। সেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ সুট। এখন বুঝতে পারছেন? শুনছেন এই কথাটা? বোধহয় শুনছেন। ওই একাডেমিক লাইফে, ইউনিভার্সিটিতে আপনারা এটা শুনছেন, রিপ্রেজেন্টেটিভ সুট। বাংলায় হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলা। আচ্ছা, প্রতিনিধিত্বমূলক মামলা কি ধরনের মামলা? হোয়াট ইজ রিপ্রেজেন্টেটিভ সুট? এই হোয়াট ইজ রিপ্রেজেন্টেটিভ সুট এটার মিনিংটা বা এটার কিছু আইডিয়া এই রুল 8-এ দেওয়া হয়েছে। রুল 8-এ কি দেওয়া হয়েছে? বলা হচ্ছে যদি কোনো মামলায় পক্ষগণের সংখ্যা বহু হয়, সাপোজ মনে করো আমি যদি একটা উদাহরণ দিয়ে যদি বলি, চানগাঁওবাসী কি এখানে কেউ থাকেন? আপনি আছেন, আর কেউ আছে চানগাঁওবাসী? নাই। আচ্ছা, দেখেন চানগাঁওবাসীকে বি ব্লকে ওই রোড দিয়ে ঢুকতে একটা বিশাল ডাস্টবিন ছিল, এখন আছে কিনা জানি না। তো ওই ডাস্টবিনের কারণে ওই এলাকার যারা বাসিন্দা তারা সকালবেলা বের হওয়ার সময় ধুলা হয়ে বের হতো, নাকে রুমাল দিয়ে ওদিকে বের হতো, হ্যাঁ, গন্ধের কারণে। আর আবার যখন অফিস আদালত শেষ বাসায় ফেরার সময় ও ধুলা হয়ে বাসায় যেতে হতো নাকে রুমাল। তো প্রবলেমটা দেখা যাচ্ছে সবারই, সবাই নাকে হাত দিয়ে ঢুকতেছে বাইরে, কেউ প্রতিবাদ করবে, কিন্তু মনে মনে প্রতিবাদ চলে। আমরা মনে মনে সবাই কি প্রতিবাদ, হ্যাঁ, মনে মনে আমরা সব কিছু কি করে ফেলবো, হ্যাঁ, এই দেশটাকে ইউরোপ বানিয়ে ফেলবো, হ্যাঁ, সব মনে মনে। কিন্তু ওই যে বললাম ওইরকম আপনার নেতা বা প্রতিবাদী কণ্ঠস্বর হঠাৎ করে চিল্লে উঠছে, এরকম আছে না অনেকে? নাই, কেউ নাই। কিন্তু ওই যে সবাই জুড়া হয়ে বেরোয়, জুড়া হয়ে যাইতেছে, এর মধ্যে একজন প্রতিবাদী হয়ে উঠছে, বলো যে না, এটা ব্যবস্থা চলতে পারবে, আমার কষ্ট হইতেছে। এখন সে বলতেছে এটা বন্ধ করতে হবে। এই যখন একজন আওয়াজ দিছে, সাথে সাথে অন্যরা বলে হ্যাঁ আমরাও চাইতেছি এটা কি হবে, বন্ধ। তাহলে ওই এলাকার বাসিন্দা মনে করেন প্রায় 2-3 হাজার, তাহলে 2-3 হাজার বলবে একসাথে মামলা করবো। প্রবলেমটা কিন্তু 2-3 হাজার লোকের হচ্ছে। এখন 2-3 হাজারকে আলাদা আলাদা মামলা করবে দরকার আছে? এবার আমার ওই শব্দের সাথে মিলান তো, পক্ষগণের সংখ্যা বহু, এখানে পক্ষগণের সংখ্যা বহু কিনা, সকলের একই স্বার্থ বিদ্যমান কিনা। আমাদের দুইটা শর্ত যখন পূরণ হয়ে গেছে, এবার আপনি কি করবেন? আদালতের অনুমতি দিবেন। কিসের অনুমতি? আপনি মামলা করলে হবে না, শুধু মামলাটা ফাইল করার আগে মামলার আর্জি আপনাকে আদালতে দাখিল করতে হবে। কেন?
আদালত থেকে একটা অনুমতি নিতে হবে যে আমি মামলাটা কি করতে চাই, এই সকলের পক্ষ হয়ে রিপ্রেজেন্টেটিভ সুট আকারে অর্ডার 1 রুল 8 এর অধীনে মামলাটা দায়ের করতে চায়। তখন আদালত আপনার আর্জিটা পরীক্ষা নিরীক্ষা করবে, অর্থাৎ এখানে নিউমেরাস পার্সন আছে কিনা। দেন আদালত দেখবে সকলের একই স্বার্থ বিদ্যমান কিনা। দেন আদালত আপনাকে অনুমতি দিবে, হ্যাঁ ইয়েস আপনি মামলাটা করতে পারবেন। মামলাটা অনুমতি দেওয়ার পর আপনি কি করবেন, এবার একটা পত্রিকায় নোটিশ দিবেন। কি নোটিশ? যে আপনি সকলের পক্ষ হয়ে এই মামলাটা দায়ের করেছেন, এই একই স্বার্থে কারো কোনো স্বার্থ থাকলে সে চাইলে মামলা কি হতে পারবে, আমার সাথে পক্ষ হতে পারবে, কারো যদি কোনো সে থাকে। এই মর্মে আপনাকে একটা নোটিশ দিতে হবে, অর্থাৎ কারো কোনো সে আছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমি যদি এটাকে একটু ব্যাখ্যা করি। নিউমেরাস পার্সন আপনারা বলতেছেন, নিউমেরাস পার্সন কতজন হলে নিউমেরাস পার্সন হতে পারে বলেন? একের অধিক হলে যত সংখ্যা হবে। আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা আমি কিছুক্ষণ আগে একটা আপনাদেরকে সংজ্ঞা দিয়েছিলাম, ওই যে একের অধিক বাদী কখন হতে পারবে, একের অধিক বিবাদী কখন হতে পারবে, এটার সাথে কন্ট্রাডাক্টরি হয়ে যাচ্ছে না? ওখানে কি একই স্বার্থ নাই আছে কিনা বলেন? এটা একটা সূক্ষ্ম বিষয় আছে, জন্য বলতেছি নাই। আমি 10 লাখ টাকা পাচ্ছি মিস্টার কাছ থেকে ব্যবসায়ী 4 জন মিলে, 4 জনে কি একই স্বার্থ না? ওখানে ট্রানজ্যাকশন আছে। আচ্ছা ওখানে থেকে আরেকটা ওয়ার্ড আছে, এক কাজ। এখানে কোনো কাজ নাই, লেনদেনও নাই, গণশান্তি। আচ্ছা একটা পয়েন্ট পাইলাম। আচ্ছা আর একটা বলেন। স্বার্থ থাকতে হবে, স্বার্থ থাকতে পারবো না কেন? দেখেন এখানে রুল 8 এ মামলা করতে গেলে এটা হতে হবে, আমরা একটা পাবলিক ইন্টারেস্ট বলি, বুঝলেন? আবার পিআইএল এর সাথে নিয়ে যাবেন না, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা আছে, এটা হচ্ছে হাইকোর্টে করে রিট। এটার সাথে আবার এটা একসাথে করে দিয়ে না, আবার অনেকে এটা ভুল বুঝে, এটা আলাদা। ওটা হচ্ছে রিটের জন্য, পিআইএল যেটা আমরা বলি, ওটা আমি বলবো পিআইএল জিনিসটা কি। বাট এটা হচ্ছে একটা গণস্বাস্থ্য বা জনস্বার্থ বলি না আমরা। যেমন মনে করেন আপনার ইউনিয়ন বা থানা এলাকায় এখন কবরস্থান নিয়ে মারামারি হয়, গ্রামে দেখবেন কবরস্থান নিয়ে বিভিন্ন জায়গায় বিরোধ হচ্ছে, মামলা হচ্ছে। মনে করো দীর্ঘদিন ধরে এই কবরস্থান সকলে কবর দিয়ে আসতেছে, হঠাৎ করে একটা গ্রুপ বা একটা পক্ষ এসে বলতেছে এই কবরস্থান তাদের পারিবারিক, এখানে আর তোমরা কি দিতে পারবো না, কবর দিতে পারবে না। এই যে একটা বিরোধ সৃষ্টি হলো, এখন ওই এলাকার যারা জনসাধারণ আছে তারা এটাতে সংক্ষুব্ধ, তারা বলতেছে এটা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, সেটা সকলেই দিচ্ছে, হঠাৎ করে তারা সেটা বলতেছে। এখন এই এলাকার সকলেকে একটা একটা মামলা করবে, তখন কি হয়, ওই এলাকার পক্ষ হয়ে একজন এই রিপ্রেজেন্টেটিভ আকারে চিন্তা করতে পারে। পাবলিক বা পাবলিক মানে যদি নুইসেন্সের বিষয় আছে, আবার আপনার যদি মনে করেন জনস্বার্থ বিঘ্নিত হলে, হ্যাঁ, আবার যেমন মনে করেন আপনার এরিয়াতে, হ্যাঁ, বৃহস্পতিবার শুক্রবার শনিবার হলে আপনি ঘুমাইতে পারেন না, কেন? গান গান, হ্যাঁ, ডিজে পার্টি, হ্যাঁ, ডিজে রাত 2টার পর হলে চিৎকার মারে কিছুক্ষণ পর পর ডিজে, হ্যাঁ, আপনার ঘুম ভেঙে যায়, আপনি ঘুম থেকে উঠে যান ওদের চিৎকার, হ্যাঁ, কিছুক্ষণ পর পর মহিলারা চিৎকার করে, ছেলেরাও চিৎকার দেয়। তো যাই হোক, এখন এটা যদি ক্রমাগত দেখা যাচ্ছে প্রতিদিনই হচ্ছে, তাদের পাগলামিটা প্রতিদিনই চলে, সেক্ষেত্রে ওই এলাকার আপনার যেটা জনশান্তি সেটা বিঘ্নিত হচ্ছে। আপনি চাইলে তখন ওই এলাকার পক্ষ হয়ে মামলাটা করতে, কেন? ঘুম শুধু আপনি একা না, আপনার আশেপাশে কেউ ঘুমাইতে পারতেছে না, কিন্তু মনে মনে গালি দিতেছে, ভয়ে কেউ বলে না, কিন্তু আপনি একজন মাত্র সাহসী, হ্যাঁ,
আপনি কি করছেন, প্রতিবাদ করছেন, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সকলের পক্ষ হয়ে মামলা করতে পারবেন। তবে নুইসেন্সের কিছু বিষয় আছে, আবার সব নুইসেন্স না। মনে করেন আজকে আমার মনে খুব ভালো লাগতেছে, হ্যাঁ মন ভালো, আমি কি করলাম, বাসায় এসে একটা হাই ভলিউমে গান শুনলাম, পাশের বাসায় এরা কি করছে, আমার বিরুদ্ধে গিয়ে ফরদি মামলা করে দিচ্ছে, নুইসেন্সের মামলা। কেন? হ্যাঁ, যে ওনার গানের আওয়াজের কারণে ওনাদের কি হয়েছে, প্রবলেম হয়েছে, কানে প্রবলেম হয়েছে। আচ্ছা যাই হোক, আমার প্রবলেম মানে ওদের প্রবলেম হয়ে গেছে, কিন্তু আমি গান শুনছি একদিন, হ্যাঁ একদিন। আমি যদি এটা প্রতিদিন দেখা যাচ্ছে একই টাইমে রাত 12টার পর 1টার পরে আমি বড় সাউন্ডে গান শুনি, তাহলে এটা কিন্তু নুইসেন্স। হ্যাঁ, অনেকের অভ্যাস থাকে রাতের বেলা একটু গান শুনি, হ্যাঁ ঘুম আসে না, ঘুম আসবে গান শুনে, ঘুম আসে না গান শুনলে ঘুম আসবে না। হ্যাঁ, তো যাই হোক, এখন আপনার এই যে যার যেটা অভ্যাস আর কি, কেউ বই পড়ে, কেউ গান শুনে, তো এখন নুইসেন্সের যদি পর্যায়ে পড়ে দেন আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। আচ্ছা, নিউমেরাস পার্সনের আমি যে উদাহরণটা আপনাদেরকে দিলাম, সেখানে মনে রাখবেন সংখ্যাটা বিষয় না, দেখতে হবে স্বার্থটা কি। অর্থাৎ আজকে আপনারা এখানে প্রায় অ্যারাউন্ড 90+ স্টুডেন্ট আছে এখানে, হ্যাঁ 90+। দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে 4টার দিকে জুডিশিয়ারি ক্লাস হয়েছে, ওখানে স্টুডেন্ট ছিল 60+। ওই সময়কার জন্য ওটা হচ্ছে নিউমেরাস পার্সন, আর এখন আমার জন্য এটা হচ্ছে 90+, এটা হচ্ছে আমার জন্য নিউমেরাস পার্সন। তো নিউমেরাস পার্সনটা কখনো আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না যেখানে 10 জন হলে নিউমেরাস পার্সন হবে। নিউমেরাস পার্সনটা নির্ভর করবে অবস্থান এবং সময় ভিত্তিক, বুঝতে পারছেন? অবস্থান এবং সময়ের উপর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রুল 8 শেষ, এবার আসে রুল 12। রুল 10টা এখন পড়াবো না, এখন ধরলে অলরেডি 8টা বেজে গেছে, এখন ধরলে এটা শেষ করতে পারবো না। শুধু না না ক্রিমিনাল কেলে না না হবে না। ক্রিমিনাল নেচার তো এগুলো ব্যক্তিগত, বুঝছেন? ক্রিমিনাল নেচারের দাঙ্গা ওখানে দেখেন আসামি কয়জন করে, তো আসামি অনেক না, বাদী বলতেছেন, ক্রিমিনাল মামলাতে বাদী একজনও হতে পারবে, এগুলো তো বেশি করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন রুল 12। রুল 12টা পরে শেষ করে দিব। রুল 12টা কি বলছে দেখেন তো, একাধিক বাদী বা বিবাদী থাকলে, একাধিক বাদী বা বিবাদী থাকলে তাদের পক্ষে একজন উপস্থিতি, তাদের পক্ষে একজনের উপস্থিতি। কেন আমি দুইটা একটার পর একটা পড়াচ্ছি একটু খেয়াল করেন। রুল 8 এর নেচারটা একরকম, ওরা হচ্ছে মামলা দায়েরের ক্ষেত্রে, তাই না? আর রুল 12টা হচ্ছে মামলা দায়ের করার পর। যখন কোনো মামলায় একাধিক বাদী থাকে বা একাধিক বিবাদী থাকে, তখন সকলের পক্ষে, অর্থাৎ সকল বাদীদের পক্ষে একজন উপস্থিত হতে পারে, সকল বিবাদীদের পক্ষে একজন উপস্থিত হতে পারবে কিনা রুল 12 বলতেছে। রুল 12 বলতেছে হ্যাঁ পারবে। তাহলে এটা কিভাবে পারবে দেখেন, অনেক সময় দেখবেন কিছু মামলায় বাদী আছে 70 জন আছে, ইভেন কিছু মামলা আছে বিবাদী আছে 362 জন, এরকম মামলাও আছে 462, 400, এরকম অনেক মামলা আছে। তো এই সমস্ত মামলাগুলো সাধারণত এগুলো ভবিষ্যতে আমরা বলতে পারি, এগুলো আপনার নাতিপতিও দেখে যেতে পারে, কারণ এগুলো এত সহজে শেষ হবে। আর 400 জনের সমান জারি করতেও লাগবে অনেক বছর। হ্যাঁ, আবার এর মধ্যে অনেকে ইন্তেকালও করছে, আবার ইন্তেকাল যারা করছে তাদের ওয়ারিশরা আছে, তারা আসবে, তারা আবার বুঝবে, তারা পক্ষ করবে। মামলা সিভিল মামলা খুব মজার মামলা এগুলো। আচ্ছা, এখন এই যে 360 জন বিবাদী, আদালত যদি এরকম নিয়ম না থাকতো যে সকল বিবাদীকে উপস্থিত থাকতে হবে, যদি 360 জন বিবাদী আদালতে উপস্থিত হয়, মাশাআল্লাহ এটা একটা রাজনৈতিক দলের ছোটখাটো আপনি একটা ব্যানার লাগাই দিতে হবে সামনে, একটা মিছিল হয়ে যাবে কোর্টে, ওরা যদি ঢুকে আর আইনজীবী ঢুকতে হবে, 360 জনই বসে থাকবে। হ্যাঁ, এমনিতে আমাদের সিভিল কোর্টে তো বেশি না, 20-30 জন হলে 8 মানুষ ঢুকতে পারবে, আর 360 জনের যদি ঢুকে, হ্যাঁ রোড সহ ব্লক হয়ে যাবে।
তাই না? আর 360 জনের যদি এরকম থাকতো নিয়ম যে 360 জনকে সাক্ষী দিতে হবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আপনি আর কোনো কিছু না হোক এই একটা মামলা দিয়ে ফ্যামিলি চলে যাবে। এটা আজীবন ডিপিএস, হ্যাঁ ডিপিএস এফডিআর এর মধ্যে চলবে আজীবন, কিছু ডিপিএস আছে এরকম, হ্যাঁ আজীবন চলবে। তো হ্যাঁ জীবন বীমার মতো আর কি। আচ্ছা, এখন আপনার ব্রিটিশরা বুঝতে পারছে, ব্রিটিশরা জানে যে বাঙালি কি চালাক, হ্যাঁ ওরা বাঙালির জীবন নিয়ে মন নিয়ে গবেষণা করে আইন করছে। আর বাঙালি থেকে কি চোখ, হ্যাঁ ওরা কি চুরি করতে পারে এগুলো ওরা জানে বলে 379-কে নন ভেলেবল করে রাখছে। হ্যাঁ এটা ফাইনাল কোর্ট আপনাদেরকে যিনি করাই উনি বলবেন। আচ্ছা, এখন আপনার এই যে সকলের পক্ষে এখন বাদী মনে করে 70 জন বাদী, 70 জন বাদী যদি 70 বার সাক্ষী দেয় তো সব সাক্ষীতে একই হচ্ছে। আরজি তো একটা, আরজি একটা না, মানে 70টা আরজি একটা, তো সবাই তো একই কথা বলবে। তো দরকার কি 70 জনের পক্ষে একজনকে দিতে পারবে, সাক্ষী দিতে পারবে, উপস্থিত হতে পারবে। হ্যাঁ, কিন্তু বিবাদীর ক্ষেত্রে দেখেন 400 জন বিবাদী মনে করেন যদি সালাকি করে, যদি বলে 400 জনে 400টা কি দিবে, ডাব্লিউএস দিবে, মাশাআল্লাহ দেন। কিন্তু আবার চাইলে 400 জন মিলে একটা ডাব্লিউএস দিতে পারে, রুল 12 এ বলা আছে। এবং ওই 400 জনের পক্ষে একজনও কি দিতে পারে, সাক্ষী দিতে পারে। এটা হচ্ছে রুল 12 এর মূল কথা। আপনারা জানেন একটা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি আছে, অর্থাৎ কোনো মামলা পরিচালনা করার জন্য আপনি চাইলে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নিও দিতে পারেন। এটা কাদেরকে দেয়? যারা মনে করেন মামলায় আছে 70 জন বাদী, কিন্তু 70 জন বাদী চিন্তা করতেছে এত ব্যস্ত আমরা পারবো না, তারা চাইলে বাইরের কোনো ব্যক্তিকে তাদের পক্ষ হয়ে মামলাটা পরিচালনা করার জন্য স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে। মামলায় নাই এরূপ ব্যক্তি, বুঝতে পারছেন? তাহলে সেকশন রুল 12 বুঝতে পারছেন? ওকে, আর তাহলে আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে কি পড়াবো সেটা একটু নিয়ে রাখলে পরে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে রুল 10, রুল 10। তারপর হচ্ছে আপনার অর্ডার 6 পুরোটাই দেখে আসবেন, ওদিন অর্ডার 6 পুরোটাই শেষ করব। রুল 10 দেখার পর, কারণ অর্ডার 1 শেষ হয়ে যাবে রুল 10 পড়ানোর পর, আর তেমন রুল নাই। এরপরে পড়াবো অর্ডার 6 এবং অর্ডার 7, ঠিক আছে? এগুলো একটু দেখে আসবেন। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যেহেতু আজকে